ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে কিভাবে অতি সহজে জাবেদা করা যায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই অতি সহজে জাবেদা করার জন্য আমি একটি কৌশল আবিষ্কার করেছি, আর সেই কৌশলটি প্রয়োগ করে তোমরা অতি সহজেই নিজে নিজে হাজার হাজার জাবেদা করতে পারবে। এই জন্য তোমাদের কোনো প্রাইভেটও পড়তে হবে না, কোনো কোচিংয়েও যেতে হবে না। তাই তোমাদের প্রতি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কেননা এই ভিডিওটি দেখার পর তুমি নিজে নিজেই সকল জাবেদা করতে পারবে। তাহলে চলো দেখে নিই সেই কৌশলটি কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৌশলটি দেখার আগে আমি একটু জাবেদা সম্পর্কে ব্যাখ্যা করতে চাই। সেটা হলো, জাবেদা করতে তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে, আর সেই প্রশ্নের মাঝে অনেকগুলো ঘটনা থাকবে, আর এই ঘটনাগুলোর মধ্যে কিছু থাকবে লেনদেন আর কিছু থাকবে লেনদেন নয়। যেগুলো লেনদেন নয় সেগুলোকে বাদ দিয়ে দিবে, কেননা যেগুলো লেনদেন নয় সেগুলো জাবেদা তো বটেই, হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ হয় না। তাই আমরা লেনদেনকে লিপিবদ্ধ করব। আর জাবেদা করতে হলে এই লেনদেন থেকে তোমাকে সর্বপ্রথম দুটি পক্ষ বা হিসাব খাত বের করতে হবে। দুটি পক্ষ বা হিসাব খাত বের করার পর সেই দুটি পক্ষ বা হিসাব খাত কোন হিসাব, অর্থাৎ ব্যয় সম্পদ আয় দায়, এই চারটার কোনটা সেটা তোমাকে জানতে হবে। অতঃপর এই হিসাব খাতগুলোর উপর তুমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে জাবেদার ছকে লিখবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমি একটি চিত্রের সাহায্যে এখন তোমাদেরকে দেখাবো। চলো দেখে নিই সেই চিত্রটা কি। প্রতিটি ঘটনাকে আমরা দুটি প্রশ্ন করব, কি আসলো কি গেল। এই দুটি প্রশ্ন করার পর আমরা দুটি হিসাব খাত পেয়ে যাব। ওই যে লেনদেন থেকে আমরা দুটি হিসাব খাত পেয়ে যাব। অতঃপর এই দুটি হিসাব খাত পাওয়ার পর আমাকে জানতে হবে এগুলো ওই যে ব্যয় সম্পদ আয় দায় এই চারটার কোন হিসাব। অতঃপর যে হিসাবগুলো আমরা পাবো তাদের উপরে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। অর্থাৎ তারা ডেবিট হবে না ক্রেডিট হবে সেটার সূত্র অনুসারে আমরা নির্ণয় করে নিব। এই পদ্ধতিতে তোমরা হাজার হাজার জাবেদা, অন্তত 99% জাবেদা তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা এবার কিছু উদাহরণ দেখে নিই। প্রথমে মনে করো মার্চ মাসের 2 তারিখে নগদে আসবাবপত্র ক্রয়। এখানে আরও একটি কথা বলে রাখছি বন্ধুরা, তোমরা সবসময় লেনদেনগুলোকে নিজের মনে করবে। এখন তুমি মনে করো যে তুমি নিজে আসবাবপত্র ক্রয় করেছো, এই তোমার নিজের লেনদেন মনে করে এখন এই ঘটনাটাকে তুমি প্রশ্ন করো কি আসলো কি গেল, উত্তর পাবে তোমার কাছে আসবাবপত্র এসেছে, নগদ টাকা চলে গেছে। এই যে আমরা দুটি হিসাব খাত পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো এই যে আসবাবপত্র আসলো এটা আমার কোন হিসাব, এটা সম্পদ। আর সম্পদ আসলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুসারে এটা ডেবিট হবে। আবার এই যে নগদ টাকা চলে গেল এটা আমার কোন হিসাব, এটা আমার সম্পদ। এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুসারে সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অতঃপর তোমরা এই যে জাবেদার ছকে এভাবে লিখে দিবে। চলো আরও একটি উদাহরণ দেখে নিই। মার্চ মাসের 5 তারিখে তুমি মনে করো যন্ত্রপাতি তুমি বিক্রি করলে 30,000 টাকা। এখন এই ঘটনাটিকে প্রশ্ন করো তোমার কাছে কি আসলো কি গেল, উত্তর পাবে যন্ত্রপাতি বিক্রি করে তুমি নগদ টাকা পেয়েছো আর তোমার কাছ থেকে যন্ত্রপাতি চলে গেছে। এই যে দুটি হিসাব খাত আমরা পেয়ে গেলাম। এখন এই যে আমার কাছে নগদ টাকা আসলো এটা কোন হিসাব, সম্পদ। আর সম্পদ আসলে কি হয়, ডেবিট। এই যে ডেবিট পক্ষ পেয়ে গেলাম। আবার এই যে যন্ত্রপাতি চলে গেল এটা কোন হিসাব, এটাও সম্পদ। যেহেতু সম্পদ চলে গেছে সেহেতু এটা হবে ক্রেডিট। তার মানে আমরা জাবেদার জন্য দুটি পক্ষ পেলাম, ডেবিট ক্রেডিটও হয়ে গেল। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। অতঃপর এই যে জাবেদার ছকে তোমরা এভাবে লিখে দিবে। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। মার্চ মাসের 8 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা। অর্থাৎ তুমি পণ্য ক্রয় করেছো নগদে। এখন প্রশ্ন করো তোমার কাছে কি আসলো কি গেল, উত্তর পাবে তোমার কাছে পণ্য এসেছে, পক্ষান্তরে নগদ টাকা চলে গেছে। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পণ্য নামে কিন্তু কোনো হিসাব খাত হিসাব বিজ্ঞানে রাখি না। এই পণ্যকে অন্য একটা নামে আমরা লিখে রাখি, আর সেটা হলো যদি পণ্য ক্রয় করি তাহলে তাকে শুধু ক্রয় বলে, আর যদি পণ্য বিক্রয় করি তাহলে আমরা তাকে শুধু বিক্রয় বলি। যেহেতু এই প্রশ্নে আমরা ক্রয় করেছি তাই আমরা তাকে শুধু ক্রয় বলবো, তাই এই পণ্য পরিবর্তন হয়ে এখানে ক্রয় হয়ে যাবে। এখন আমরা দুটি হিসাব খাত পেয়ে গেলাম, একটি ক্রয় আর একটি নগদান। এখন এই ক্রয় কোন হিসাব, ক্রয় হলো ব্যয়, আর ব্যয়গুলো সবসময় ডেবিট হয়। আর নগদান এটা কোন হিসাব, এটা সম্পদ। সম্পদ চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। এই যে দুটি পক্ষ পেয়ে গেলাম, তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় হয়ে গেল। অতঃপর তোমরা জাবেদার ছকে এভাবে লিখে দিবে।
চলো আরেকটি উদাহরণ দেখে নেই। মনে করো মার্চ মাসের 10 তারিখে তুমি পণ্য বিক্রয় করেছো 40,000 টাকা। এখন এই ঘটনায় তোমার কাছে কি আসলো, কি গেল? কি আসলো? নগদ টাকা এসেছে। কি চলে গেছে? পণ্য চলে গেছে। আর এই পণ্য নামে কিন্তু কোনো হিসাব রাখা হয় না। যখন পণ্য ক্রয় করা হয় তখন তাকে শুধু ক্রয় বলে, যখন পণ্য বিক্রয় করা হয় তখন তাকে শুধু বিক্রয় বলে। যেহেতু আমরা মার্চ মাসের 10 তারিখে পণ্য বিক্রয় করেছি, তাহলে এই পণ্যকে আমরা শুধু বিক্রয় বলবো। এই যে দুটি হিসাব খাত পেয়ে গেলাম। তাহলে প্রথম হিসাব খাত নগদান, এটা আমার সম্পদ, যেহেতু সম্পদ আসছে সেহেতু ডেবিট। আর দ্বিতীয় হিসাব খাত বিক্রয়, এটা আমার আয়, আর আয়সমূহ সদাই ক্রেডিট হয়। তাহলে আমরা দুটি হিসাব খাতও পেলাম, তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেললাম। অতঃপর তাকে জাবেদার ছকে তোমরা এভাবে লিখে দিবে। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। মনে করো মার্চ মাসের 20 তারিখে তুমি কর্মচারীদেরকে বেতন প্রদান করেছো 5,000 টাকা। তাহলে এই ঘটনার ফলে তোমার কাছে কি আসলো, কি গেল? কি আসলো? কিছুই আসে নাই। কি গেল? নগদ টাকা চলে গেছে। অর্থাৎ তুমি শুধু বেতন প্রদান করেছো, বেতন দেওয়ার কারণে তোমার কাছ থেকে নগদ টাকা গেছে, কিছু আসে নাই। যেহেতু কিছু আসে নাই, এখন এই প্রশ্নটা করতে হবে যে কেন গেল, অর্থাৎ এই নগদ টাকাটা কেন গেল। এই যে উত্তর হিসাবে পাবো আমরা বেতন প্রদানের কারণে নগদ টাকা গেছে, তাই বেতনই হলো এখানে আরেকটা হিসাব খাত। এই যে আমরা দুটি হিসাব খাত পেলাম। আর এই বেতন হলো ব্যয়, আর ব্যয় হয় ডেবিট। পক্ষান্তরে নগদ টাকা সম্পদ, যেহেতু সম্পদ চলে গেছে সেহেতু এটা হবে ক্রেডিট। তাহলে আমরা দুটি পক্ষ পেলাম, তাদের ডেবিট ক্রেডিটও পেয়ে গেলাম। অতঃপর জাবেদার ছকে তোমরা এইভাবে লিখে দিবে। মার্চ মাসের 25 তারিখে সুদ পাওয়া গেল 4,000 টাকা। তাহলে এই ঘটনাতে তুমি কি পেয়েছো, কি দিয়েছো? তোমার কাছে কি আসলো? নগদ টাকা আসছে। কি গেছে? কিছুই যায় নাই। যেহেতু কিছু যায় নাই, আমরা আরেকটা পক্ষ পেলাম না, আরেকটি হিসাব খাত পেলাম না। এখন প্রশ্ন করতে হবে কেন আসলো, অর্থাৎ এই নগদ টাকাটা তোমার কাছে কেন আসলো? উত্তর হিসেবে পাবে তুমি সুদ, অর্থাৎ তুমি সুদ পাওয়ার কারণে 4,000 নগদ টাকা তোমার কাছে এসেছে। তাই এখানে সুদই হলো আরেকটা পক্ষ বা হিসাব খাত। তাহলে আমাদের প্রথম হিসাব খাত নগদান। নগদান সম্পদ, সম্পদ আসলে ডেবিট হয়। আর এখানে সুদ যেহেতু আমরা পেয়েছি সেহেতু এটা আমাদের আয়, আর আয় হয় ক্রেডিট। এই যে আমরা দুটি পক্ষ পেলাম, তাদের ডেবিট ক্রেডিটও পেয়ে গেলাম। অতঃপর তোমরা জাবেদার ছকে এভাবে লিখে দিবে। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। মনে করো মার্চ মাসের 28 তারিখে 14,000 টাকা বেতনে একজন হিসাবরক্ষক তুমি নিয়োগের সিদ্ধান্ত নিলে। তাহলে এখানে তোমার কাছে কি আসছে, কি গেছে? কিছুই আসে নাই, কিছুই যায় নাই। কেননা মাত্র তুমি সিদ্ধান্ত নিয়েছ একজন হিসাবরক্ষক নিয়োগ দিবে। তাহলে এখানে তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। তোমার কাছে নগদ টাকা আসেও নাই, নগদ টাকা যায়ও নাই, বা নগদের সমতুল্য কিছু আসে নাই, কিছু যায়ও নাই। তাই যেহেতু আমরা এখানে দুটি পক্ষ পাই নাই, এটা কোনো লেনদেনই নয়। আর লেনদেন না হলে তার দুই পক্ষ নাই, দুই পক্ষ না থাকলে কোনো হিসাবও নাই, আর কোনো হিসাব না থাকলে ডেবিট ক্রেডিটও নাই। তাই আমি এক কথায় বলি, যেটা লেনদেন নয় তার কোনো দুই পক্ষ নেই, তার জাবে দেওয়া হয় না। তাই এরকম কিছু যদি থেকে থাকে যে যেটা লেনদেন নয়, তখন তোমরা এই যে বিবরণের ঘরে লিখবা সুন্দর করে লেনদেন নয়, তারিখ দিয়ে লিখে দিবে যে এটা লেনদেন নয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।